তো নোবেল গ্যাস গুলা কি কি আছে আমাদের, বলতো নামগুলা। সবাই কি ঘুমায় গেছি আমরা? নোবেল গ্যাসের নামগুলা পারো না তাই বললা? নাকি হিলিয়াম, আর্গন, ক্রিপ্টন, জেনন। সবাই কি ক্লাসে আসো নাকি এমনি জয়েন করে তারপরে হচ্ছে ঘুমায় না গেছে? ম্যাম আসি। না ম্যাম আসি। সবাই মানে কিরকম মনে হচ্ছে অনেক কষ্ট করছো তো। না ম্যাম, আপনার ক্লাস করার জন্য ম্যাম একটা মুভি দেখা বাদ দিয়ে দিয়েছি এখন। এত পরিশ্রম করছো যে খুব টায়ার্ড, তাও সকাল 11টার সময়, মানে রাতে ঘুমাইতে ঘুমাইতে টায়ার্ড, নাহলে সারা রাত না এরকম মনে ম্যাম হচ্ছে। কালকে রাতে তো ঘুমাই নেই। সেম ঘুমাই নাই। মঙ্গলবার থেকে তো ল্যাব অফলাইনে, ভার্সিটিতে আসতে হবে। সবাই কি ঢাকা আসছো? ওইদিন দেখলাম কে গো হোস্টেলে আসছে শনিবার। আমি গতকালকে রাতে আসছি। ম্যাম 22 তারিখের পর থেকে কি ম্যাম একেবারে সম্পূর্ণরূপে অফলাইন না? সম্পূর্ণ অফলাইন এরকম তো নোটিশ দেয় নাই, নোটিশ এখন পর্যন্ত দিছে। গভর্নমেন্ট তো নোটিশ দিছে বাট ইউনিভার্সিটিতে দেয় নাই। হ্যাঁ গভর্নমেন্ট দিছে, এখন কি করবে কি জানি, এখন এক এক দিন এক এক রকম বলে। আমাদের খালি দৌড়ায়, আর কি করবো ইউনিভার্সিটি, হুটহাট খালি সিদ্ধান্ত। সিদ্ধান্ত নিয়ে রাখতে পারতেছে না। তো তোমাদের সবাই কি ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে? জি ম্যাম ফার্স্ট ডোজ সবারই মোটামুটি দেওয়া কারো শেষ। যদি ফার্স্ট ডোজ দেওয়া না থাকে দিয়ে ফেলো, 26 তারিখের পর থেকে ফার্স্ট ডোজ আর দিতে পারবে না। 26 তারিখের পর থেকে নাকি ফার্স্ট ডোজ অফ করে রাখবে। তো কেউ যদি না দিয়ে থাকো, অনেক সময় কি মেসেজ না আসলেও রেজিস্ট্রেশন করলে তারপরে হচ্ছে গেলেও যদি তুমি বলো যে আমি রেজিস্ট্রেশন করছি, আইডি কার্ড নিয়ে গেলে দিয়ে দেয়। আমি তো এইভাবেই দিছি, মেসেজ না আসার পরেও আইডি কার্ড নিয়ে গেলে তারপরে দেয়। তারপর অনেক সময় আসে যে ফার্স্ট ডোজ দিছে কিন্তু সেকেন্ড ডোজের টাইম হয়েছে, মেসেজ আসে না, তখন ওই ফার্স্ট ডোজের ওইটা নিয়ে গেলে দিয়ে দেয়। মানে যেই বুথে তুমি আগের ভ্যাকসিনটা দিছো ওই বুথে যাইতে হবে, ওই হসপিটাল, ওই এই সেম কেন্দ্রে যাইতে হবে আর কি। আচ্ছা, তো নোবেল গ্যাস গুলা আমাদের 18 নম্বর গ্রুপে আছে, যেটাকে আমরা বলি যে 0 নাম্বার গ্রুপ, কারণ এদের সবার ভ্যালেন্সি 0, এই কারণে বলি যে পিরিয়ডিক টেবিলে 0 নাম্বার গ্রুপ বা 18 নম্বর গ্রুপে আছে। হিলিয়াম ছাড়া সবগুলার লাস্টে 8টা করে ইলেকট্রন থাকে, আর সব নোবেল গ্যাসেরই সর্বশেষ শক্তি স্তর পরিপূর্ণ থাকে। তো এই পরিপূর্ণ থাকার কারণে কি হয়, এদের ভ্যালেন্সি 0, মানে কারো প্রতি যে অ্যাট্রাক্টেড ফিল করবে, অ্যাট্রাকশন ফিল করবে, এটা হয় না, কারণ তাদের ইলেকট্রনের কোনো ঘাটতি নাই, তাদের এক্সট্রা কোনো ইলেকট্রনও নাই, প্লাস তাদের ইলেকট্রন কোনো কমও নাই কোনো অরবিটালে, যে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে নিবে এরকম কোনো জায়গা নাই। এই কারণে এরা কারোর সাথে নর্মালি রিয়াকশন করতে চায় না, বাট এরা রিয়াকশনও করে, কম্পাউন্ডও তৈরি করে। এই কারণে নোবেল গ্যাস গুলাকে বলা হয়, আমরা কি বলি, ইনার্ট গ্যাস, বা এদের ভ্যালেন্সি 0 বলি। এরা রিঅ্যাক্টিভ না এরকম বলি, কারণ এই ইলেকট্রন অ্যারেঞ্জমেন্ট। তো এখানে লেখা আছে এসব কথাবার্তা গুলাই, কেন এরা স্টেবল, কেন এদের আয়োনাইজেশন এনার্জি অনেক হাই। তো ইলেকট্রন বিন্যাস এখানে দেখতেছি, ইলেকট্রন বিন্যাস গুলো একটু দেখবা, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, এগুলোর ইলেকট্রন বিন্যাস পড়বা। এবং নোবেল গ্যাস গুলো তুমি দেখবা যে মনো অ্যাটমিক। পিরিয়ডিক টেবিলে বাকি যে এলিমেন্ট গুলা গ্যাস ফর্ম করে, হাইড্রোজেন গ্যাস, বা তুমি যদি অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাসের কথা চিন্তা করো, ওগুলা দেখবা ডায়াটমিক, মানে O2 N2 তারপরে H2 এরকম 2টা করে
এলিমেন্ট মিলে একটা মলিকিউল তৈরি করে, তারপরে বলি যে হ্যাঁ এটা হাইড্রোজেন গ্যাস। এরপর এরা হচ্ছে তোমার নেচারে এক্সিস্ট করে। বাট নোবেল গ্যাস যারা, এরা সবাই মনোঅ্যাটমিক, এরা কখনো হিলিয়াম 2 না নিয়ন 2 এভাবে দেখবা না, একটাই। কারণ বন্ড গঠন করার তো দরকার নাই, ওর ইলেকট্রন কারোর সাথে পেয়ারি করার দরকার নাই, কারণ ওর ইলেকট্রনের ঘাটতিই নাই। আচ্ছা, আমার এখানে অনেক সাউন্ড আশেপাশে, কারণ এরা হচ্ছে বিল্ডিং বানাচ্ছে। আচ্ছা, এখানে ওইসব কথাবার্তাই লেখা। এখন আমরা একটু প্রপার্টিজ দেখবো যে ফিজিক্যাল প্রপার্টিজ গুলা কি কি আছে নোবেল গ্যাসের। তো নোবেল গ্যাস গুলা তুমি যদি একদম গ্রুপ বরাবর ডাউনে যেতে থাকো, তাহলে এদের ফিজিক্যাল প্রপার্টিজ কিছু চেঞ্জ আছে। যেমন তুমি যদি নোবেল গ্যাস হিলিয়ামের দিকে নিয়নের দিকে যাও, নিয়ন থেকে আর্গনের দিকে যাও, তারপরে জেনন ক্রিপ্টন, এভাবে যদি তুমি সিরিয়াল নিচের দিকে ডাউনে যেতে থাকো, তাহলে এদের ডেনসিটি আস্তে আস্তে বাড়তে থাকে, এবং ডেনসিটি বাড়ার সাথে সাথে এদের মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্টও বাড়তে থাকে। তো কেন এই বৈশিষ্ট্যগুলা তারা দেখা দেয়? আচ্ছা, এখানে কেন যেন আমার এই স্লাইডে শো দিলে ছবিগুলো আসে না। তো এই যে দেখো, গ্রুপে যত ডাউনের দিকে যাবা তোমার ডেনসিটি আস্তে আস্তে বাড়তেছে। এটা হিলিয়াম বুঝাইছে, এখানে এই কালারটা দিয়ে হিলিয়াম, তারপর নিয়ন, আর্গন, মানে এখানে নিচ থেকে উপরের দিকে বুঝাইছে। তো হিলিয়ামের ডেনসিটি সব থেকে কম, তারপরে তোমার হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, এভাবে আস্তে আস্তে করে ডেনসিটি বাড়তে থাকে। এই বাড়ার কারণটা হচ্ছে, তুমি যদি গ্যাসের কথা চিন্তা করো, গ্যাস তুমি এক জায়গায় একটা পাত্রে নিয়েই চিন্তা করতে হবে। হ্যাঁ, তুমি যখন ডেনসিটির কথা চিন্তা করো, মনে করো একটা পাত্রের মধ্যে এখানে হিলিয়াম আছে, আর একটা পাত্রের মধ্যে তোমার জেনন গ্যাস আছে। তো অবশ্যই হিলিয়াম একটা নিয়ে আমরা চিন্তা করবো না, অনেকগুলা হিলিয়াম গ্যাস থাকবে একটা ক্লোজড পাত্রের মধ্যে। এটা থাকবে একটা ক্লোজড ভেসেলে, তুমি দুইটা পাত্রের কথা চিন্তা করো, একটার মধ্যে হিলিয়াম আছে তোমার, আর একটার মধ্যে জেনন আছে। তো হিলিয়ামের ইলেকট্রন আছে তোমার 2টা, আর জেননের ইলেকট্রন আছে কয়টা? 54। তো ইলেকট্রন সংখ্যা অনেক বেশি, এবং গ্রুপ বরাবর যত ডাউনে যেতে থাকে ইলেকট্রন সংখ্যা আস্তে আস্তে কি বাড়তে থাকে। তো যখন পাশাপাশি দুইটা হিলিয়াম আছে, এরকম পাশাপাশি দুইটা যদি হিলিয়াম আসে, এই হিলিয়ামের দুইটা ইলেকট্রন আছে আউটার শেলে, আর ইনারে কি থাকে? একদম ভেতরে হিলিয়ামের নিউক্লিয়াসের ভেতরে থাকে পজিটিভ চার্জ, দ্যাট মিন্স প্রোটন থাকে, দুইটা প্রোটন আছে। সেম ভাবে এই হিলিয়ামেরও সেন্ট্রালে আছে পজিটিভ চার্জ, আর আউটসাইডে আছে, আউটসাইড শেলে আছে নেগেটিভ চার্জ। তো এই যখন পাশাপাশি অনেকগুলা হিলিয়াম আসবে, এখানেও হিলিয়াম থাকবে, এখানেও হিলিয়াম থাকবে, অনেক হিলিয়াম থাকবে। তো পাশাপাশি হিলিয়াম গুলো এখানে নেগেটিভ চার্জ, এখানে নেগেটিভ চার্জ, নেগেটিভ নেগেটিভ একে অপরকে বিকর্ষণ করবে। আবার এই ইলেকট্রনের সাথে ওর প্রোটনেরও কিন্তু একটা অ্যাট্রাকশন আছে, যেটাকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বলি। তো পাশাপাশি যখন হিলিয়াম গ্যাসগুলো এরকম একটার সাথে একটা গায়ে গায়ে লেগে থাকবে, তখন একটা হিলিয়ামের ভেতরের নিউক্লিয়াসের যে পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জ গুলা কি করবে? অন্য আর একটা হিলিয়ামের, এই সাইডের হিলিয়ামের যে ইলেকট্রন, ওকে নিজের দিকে টানবে। কিন্তু এটা খুবই হালকা একটা অ্যাট্রাকশন কাজ করবে, কোনো বন্ডিং না, জাস্ট একটা ফোর্সের মতো। তো এই হিলিয়ামটা করবে কি, আবার এই সাইডের হিলিয়ামটা ওর নিউক্লিয়াসটা আবার ওর ইলেকট্রনকে নিজের দিকে টানবে, ওর নিউক্লিয়াসটা আবার ওর ইলেকট্রনটাকে নিজের দিকে টানবে। তো এভাবে একটার সাথে একটা একটা হালকা ফোর্সে একটার সাথে একটা ইয়া থাকে, অ্যাট্রাক্টেড থাকে, যেটাকে আমরা বলি ভ্যান ডার ওয়ালস ফোর্স অথবা লন্ডন ফোর্স। তো এই লন্ডন ফোর্স বা ভ্যান ডার ওয়ালস ফোর্স গুলা যে কোনো গ্যাসের মধ্যেই হইতে পারে। তো নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে কিরকম হয়? যত ইলেকট্রনের সংখ্যা তোমার বাড়তে থাকে, এখানে ইলেকট্রন আছে 54 আর এখানে আছে 2টা, তো 2টা ইলেকট্রনের সাথে ওই পজিটিভ চার্জ গুলো যে অ্যাট্রাকশন, এখানে বেশি ইলেকট্রন হলে অ্যাট্রাকশনটা কিছুটা হলেও বাড়বে। তো এই কারণে আস্তে আস্তে তুমি যতই গ্রুপ বরাবর ডাউনে যেতে থাকো, নিষ্ক্রিয় গ্যাসের জন্য এই ধীরে ধীরে তোমার ডেনসিটি গুলো আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং এই ডেনসিটি যত বাড়তে থাকবে, তার মানে ওদের মধ্যে অ্যাট্রাকশনটাও বেশি হবে, আর অ্যাট্রাকশন যত বেশি হবে, তোমার ওই অ্যাট্রাকশনটাকে ছুটাইতেও তত বেশি শক্তির প্রয়োজন হবে। এই কারণে এদের মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্টও বেশি হয়। ইলেকট্রন বাড়ার সাথে সাথে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্টও বাড়তে থাকে। তো এখানে তোমার মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্টের কথা দেয়া, মেল্টিং পয়েন্ট না, এখানে শুধু বয়লিং পয়েন্ট দেখাইছে। এবং এই নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে দেখবা সবগুলাই নেগেটিভ, যেহেতু ওরা গ্যাস, ওদের বয়লিং পয়েন্ট মাইনাস অবস্থায় থাকবে। হিলিয়ামের সব থেকে হচ্ছে কম। তো আস্তে আস্তে তুমি যত নিচের দিকে যাইতে থাকো, দেখতেছো যে এটা -62 রেডনের, আর হিলিয়ামের হচ্ছে -269, তার মানে হিলিয়ামের বয়লিং পয়েন্ট অনেক বেশি কম। তো আস্তে আস্তে যত আমরা নিচের দিকে গ্রুপ বরাবর যেতে থাকি, বয়লিং পয়েন্ট অল্প অল্প করে বাড়তে থাকে, যদি সবগুলাই মাইনাসে।
এরপরে আছে তোমার ইউজেস, নোবেল গ্যাসগুলা কি কি কাজে আমরা ব্যবহার করি। সব থেকে বেশি ব্যবহার হয় তোমার সবগুলো নোবেল গ্যাস দেখবা যে বিভিন্ন ধরনের লাইটস, বাল্বস, তারপরে তুমি টিভির যে আমরা কালার টিভিতে যে টিউবের যে কালার করা হয় ওখানেও নোবেল গ্যাস। দেন হচ্ছে আরেকটা ইউজেস আছে হিলিয়ামের। হিলিয়াম যেহেতু তোমার এটা আগুন ধরে যায় না সহজে, এই কারণে অক্সিজেনের সাথে হিলিয়াম মিক্স করে তোমার পানির নিচে যে ডুবুরিরা যায় ওখানে ইউজ করা হয়, প্লাস এয়ারক্রাফটে বা এয়ারশিপ গুলাতেও অক্সিজেনের সাথে বা ওই জ্বালানি গুলার সাথে হিলিয়াম ইউজ করা হয়। আর কিছু কিছু নোবেল গ্যাস আছে যেগুলা তোমার মেডিকেল সায়েন্সে ইউজ হয়, যেমন রেডন, রেডিওথেরাপির কাজে ইউজ করা হয়। তো এখানে হিলিয়াম এটা দেখাইছে। নোবেল গ্যাসগুলো এমনিতেই আমরা জানি যে নোবেল গ্যাসগুলো আনরিঅ্যাক্টিভ। তো আনরিঅ্যাক্টিভ হওয়ার কারণে এদেরকে আমরা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি, যেহেতু এরা ইজিলি কারোর সাথে রিঅ্যাকশন করবে না। যেখানে অন্য তুমি কোনো একটা অক্সিজেন বা হচ্ছে কোনো একটা মেটাল বা এই টাইপের কোনো একটা এলিমেন্ট, নন মেটালও যদি ইউজ করি, যেটা ইজিলি দেখা যায় রিঅ্যাক্টিভ হয়, কারণ ওর ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন থাকে বা ইলেকট্রন ছেড়ে দিতে চায়, আরেকজনের সাথে বন্ডেড হইতে চায়। বাট নোবেল গ্যাস যেহেতু ওদের সর্বশেষ শক্তি স্তর ফুলফিল থাকে, দ্যাটস ওয়াই ওরা কারোর সাথে অত মানে খাতির করতে চায় না। তো হিলিয়ামের ইউজেস হচ্ছে বিভিন্ন ব্যালেন্সে, যেহেতু অনেক হালকা হয়, ডেনসিটি সব থেকে কম থাকে। তো হিলিয়াম কিন্তু আমরা হচ্ছে বিভিন্ন ধরনের বেলুন ইউজ করি বা এয়ারশিপ ইউজ করি। আবার হিলিয়ামের থেকে আরো আছে হাইড্রোজেন গ্যাসও অনেক হালকা, এটা অনেক সময় এয়ারক্রাফটে বা এগুলা ইউজ করা হয়। ওটার ডেনসিটি হাইড্রোজেনের থেকেও মেবি কম। এক্স্যাক্টলি আমি হচ্ছে হাইড্রোজেনের ডেনসিটিটা কত জানি না, তবে হিলিয়ামের থেকে হাইড্রোজেনের কম। ওই তো ডুবুরিদের পরের লাইনটা হচ্ছে ওইটা, ওই যে ডিপ সি ড্রাইভার যারা তারা ইউজ করে আনরিঅ্যাক্টিভ এবং হালকা হওয়ার কারণে। দেন হচ্ছে তোমার বিভিন্ন সিলিকন ক্রিস্টাল বানানোর সময় ইউজ করা হয়। এইসব ইউজেস গুলা 2-3টা করে পড়বা, রিডিং পড়বা, কারণ যখন ক্লাস টেস্ট হবে বা মিড, মনে হয় মিড অফ অনলাইনে হওয়ার সম্ভাবনা বেশি, কারণ ক্লাস তো হয় নাই অফলাইনে। আর মার্চের যদি 17 তারিখ তোমাদের মিড হয় 18 তারিখ থেকে, তাইলে তো ক্লাসই পাও নাই অফলাইনে, অফলাইনে এক্সাম নাও হইতে পারে। তো মিড মনে হয় অনলাইনেই হবে, তাইলে তো অবজেক্টিভ অপশন থাকবে, তখন এগুলা দেখা যায় 1 মার্কের বা 2 মার্কের অবজেক্টিভের মধ্যে দিয়ে দিতে পারে। তো যেটা করবা প্রত্যেকটা 2টা করে ইউজেস মুখস্থ করবা, এবং ইউজেস গুলা দেখবা সবগুলারই কমন, পড়লেই পারবা। অনেক সময় আসে 2 মার্কের কোশ্চেন আসতে পারে যে নিয়নের 2টা ব্যবহার লেখো, বা হিলিয়ামের 3টা ইউজেস লেখো, 2টা ইউজেস লেখো, বা হিলিয়াম নিয়নের 2টা করে ইউজেস লেখো, এরকম কোশ্চেন আসতে পারে। আর হচ্ছে আর অবজেক্টিভ আসতে পারে। এমনি লাইন বাই লাইন প্রত্যেকটা প্যারা বাই প্যারা মুখস্থ করা লাগবে না, রিডিং ভালো মতো পড়বা, যাতে অবজেক্টিভ অপশন দেখলেও মাথায় থাকে আর কি। এরপরে নিয়ন, আর্গন, ক্রিপ্টন সবগুলা দেখবা লাইট ইউজ করা হয়, মানে এটা কমন ইউজেস এদের। বিভিন্ন ধরনের লাইট, ইলেকট্রিক কারেন্ট, তারপরে ওই যে সাইনবোর্ড গুলাতে নিয়ন ইউজ করা হয়, তারপর টিভির যে টিউব, কালার টিউব টিভির ওখানে ইউজ করা হয়, বিভিন্ন লেজার ইউজ করা হয়, আর্গনও বিভিন্ন ধরনের লাইট বাল্ব ইউজ করা হয়। ক্রিপ্টন হচ্ছে মেডিকেল সায়েন্স ইউজ করা হয় সার্জারির সময়, তারপর ল্যাম্পে ইউজ করা হয়। জেননও বিভিন্ন ধরনের ল্যাম্প, ফটোগ্রাফি ইউজ করা হয়। রেডন হচ্ছে রেডিও থেরাপির সময় ইউজ করা হয়, ক্যান্সার ট্রিটমেন্টের সময়। তো এই মোটামুটি এগুলা আমাদের। আচ্ছা, একটা কুইজ আছে শর্ট ছোট্ট, এগুলো অ্যান্সার দাও। এখানে স্টেটমেন্ট দেয়া আছে কয়েকটা, 6টা স্টেটমেন্ট, এগুলা কি ট্রু নাকি ফলস এটা বলবা। বলো। প্রথমটা তো হিলিয়ামের তো নাই, আচ্ছা হিলিয়াম ছাড়া সবগুলো আছে। 1 নাম্বার কি হবে তাইলে? ফলস। ওকে, ম্যাম 1 নাম্বারটা ফলস হবে। 1 নাম্বার ফলস। দেন সেকেন্ডটা ট্রু হবে। true. The property of noble gas made them difficult to discover. Then 3 ম্যাম 3 নাম্বারটা ট্রু হবে। বিভিন্ন ধরনের লাইট ইউজ করা, এটা ট্রু। তারপর
Next. চার ম্যাম ফলস মনে হইতেছে। চার কি ফলস? সবাই একমত? সাজ্জাদ, 4 নাম্বার কি ফলস হবে না ট্রু হবে? ম্যাম আমার কাছে মনে হচ্ছে ম্যাম ট্রু হইতে পারে। বেলুনে যখন ইউজ করে বেলুন তো তখন উড়ে যায় ম্যাম। শুধু বেলুন তো না, নোবেল গ্যাস তো আর অনেক আছে, সেগুলো তো ডেনসিটি আছে। লেস ডেন্স দেন এয়ার বলছে না, নোবেল গ্যাসগুলো ডেনসিটি এয়ারের থেকে কম, হালকা। নোবেল গ্যাসগুলো ডেনসিটি তো কম এমনিতে, লাস্ট শেল সরি লাস্ট গ্রুপ জি ম্যাম। টেবিলে। আচ্ছা এরপরে নেক্সট। ম্যাম ট্রু হবে। ট্রু। Noble gas has few uses because they are so unreactive. Few uses হবে। নোবেল গ্যাসগুলো তো অনেক ইউজ করা হয়। ম্যাম এটা সব ফলস। সব নোবেল গ্যাস একসাথে বলা হয়েছে। আচ্ছা 6 নাম্বার তো ট্রু, এটা বুঝতেছি। 6 নাম্বারটা ট্রু হবে। আর ম্যাম 5 নাম্বারটা হচ্ছিল ম্যাম ফলস হবে। কি হবে? নোবেল গ্যাস কারণটা যদি চিন্তা করি তাহলে ম্যাম এটা আসলে আনরিঅ্যাক্টিভ কারণ আসলে এটা তো সবার সাথে ম্যাম মানে বন্ধনে আবদ্ধ হয় না, সেই সেন্স থেকে ইউজেস বলা যেতে পারে, মানে ট্রু, সেই সেন্স থেকে ম্যাম ট্রু বলা যেতে পারে। ওকে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, সেটা আমি দিয়ে দিব না। এখন দেখি আরো কিছু স্যাম্পল কোশ্চেন করবো আর কি। ওকে, এখানে কোশ্চেন গুলো অ্যানসার দাও দেখে দেখে। Where is the periodic table or the Noble gas? Periodic table কোথায় আছে Noble gases? ম্যাম রাইট সাইড। On the right. On the right, on the left, কোনটা রাইট? দিলাম। Next. What is the most characteristic property of the noble gases? Inert, high density, good conductor, electricity. Which one? সবাই একটু পার্টিসিপেট করো না ঘুমায়া, এটা কি কিছু হইলো? সবাই ঘুমাচ্ছে মনে হচ্ছে। অনলাইন ক্লাসের ব্যাচ ম্যাম এটা হবে দেয়ার ম্যাম এটা হবে দে আর গুড কন্ডাক্টরস অফ ইলেকট্রনিক্স। What is the most characteristic property of the noble gases? Good conductor of electricity. জি ম্যাম, কন্ডাক্টর। সাজ্জাদের অ্যানসার কোনটা হবে? ম্যাম আমি এটা মানে সিউরিটি দিতে পারতেছি না, এইজন্য কোনটা হবে? ম্যাম ইনার্ট অর্থ কি? ম্যাম ইনার্ট হবে তো। ইনারটার মানে অর্থটা নিয়ে একটু কনফিউজড আছি মাইরা ক্লাসের প্রথমেই তো ইনার্ট অর্থ মানে বললাম। ম্যাম আমি একটু লেটে জয়েন দিয়েছি তো ম্যাম, এইজন্য ম্যাম। ইনার্ট মানে কি? কেন নোবেল গ্যাসদেরকে ইনার্ট গ্যাস বলা হয়? কারণ এরা কারোর সাথে বিক্রিয়া করতে চায় না। ম্যাম প্রথমটা হবে তাহলে ম্যাম, তাহলে প্রথমটা হবে। ইনার্টের বাংলা নিষ্ক্রিয়। আচ্ছা পরেরটা, why are the noble gases unreactive? unreactive কেন এরা? ম্যাম 3 নাম্বারটা। They all have a low density. They all have a for two men. They all have. 2 নাম্বারটা। ফুল আউটসাইড সরি, 2 নাম্বার। What happens to the density of the noble gases as you go down group 0? Increase. বাড়তে থাকে। Increases na decreases na same? Decreases.
সবাই কি একমত? ডিক্রিজেস? ম্যাম মানে ইনক্রিজ হবে। ওকে, ইনক্রিজেস সংখ্যা বেশি দেয় ইনক্রিজেস। আমি জানি না কোনটা সঠিক, তোমরা যেটা বলতেছো ওটাই দিচ্ছি। ওকে, নেক্সট। Who is of this could ম্যাম be নেক্সট তিন the electronic configuration of noble gases? 2 নাম্বারটা ম্যাম 2 288 ম্যাম দিলাম 388। Which of the following is the use of for argon? Argon এর uses কোনটা হইতে পারে? What do you think? ম্যাম 1 নাম্বারটা হওয়ার পসিবিলিটি বেশি ম্যাম। Shale gas and welding metals to make the bubbles, fizzy drinks, chlorine for বেলুন তো হবে না ম্যাম, এটা তো গ্যাস হবে ম্যাম, এটা হবে না। 1 নাম্বারটা আমার কাছে ম্যাম 1 নাম্বারটা পুরোপুরি শিওর না ম্যাম। আর্গন বলছে, হ্যাঁ। জি কি আশিক, অনেক কোনটা হবে? আর্গনের ইউজেস তো পড়লা একটু আগে, 5 মিনিট হয় নাই। 1 নম্বরটাই তো হবে এজ এ শিল গ্যাস and welding metals. Why is xenon sometimes used as the gas to fill filament light bulbs? কেন xenon ইউজ করি লাইট বাল্বে? Fill filament. Because it has high density, because it does not react with metal, because it is a good conductor of heat. কোনটা হবে? 7 নাম্বার। 2 নাম্বারটা নাকি ম্যাম? 2 নম্বর because it does not react with metal. আচ্ছা, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কোনটা? ম্যাম 2 নাম্বারটা ম্যাম। 2 2 নাম্বার অপশনটা ম্যাম। Okay, the boiling point of the first 3 noble gases are listed below. তিনটা ইয়া দিছে তোমার boiling point. Which of these could be fourth noble gas krypton? আচ্ছা, তিনটা দিছে, এখানে কোনটা হচ্ছে ক্রিপ্টনের হবে? 4 নাম্বার গ্যাসটার ইয়া আইডিয়া করো, গ্যাস করো। হিলিয়ামের হচ্ছে -269, তারপর -150 হবে। -150 ম্যাম -150 কেন -150? ডিক্রিজ হবে ম্যাম। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন জেনে নেব। ডিক্রিজ না রে, মাইনাস। ও ম্যাম ইনক্রিজ হবে। ঠিক আছে, অ্যানসার ঠিক আছে। -269 এর থেকে -150 এর একটু বড়। সংখ্যাটা দেখলে হবে না, মাইনাস সাইনটা সহ চিন্তা করতে হবে। আচ্ছা, হুইচ নোবেল গ্যাস ইজ ইউজড ইন ওয়েদার বেলুনস উইথ ক্যারি মেজারিং ম্যাম 1 নাম্বারটা তাই না, কোনটা হবে? 1 দিলাম। দেখি তোমাদের স্কোর কত আসছে। তোমরা 10 পেয়েছো, সব হয়েছে তোমাদের। জি ম্যাম, আপনি পড়াইছেন না, বুঝতে পারবো। আমি তো পড়াইলে এগুলো কিছু, তোমরা তো পড়ানোর সময় ঘুমাও। আমি যখন পড়াই তোমরা সবাই ঘুমাও, আর অ্যানসার তো মুভি দেখতেছিলাম 90% ক্লাসে ঘুমায়, আর 10% এর মধ্যে 5% অর্ধেক শুনে, আর 5% হচ্ছে 70% শুনে, ওগুলো দিয়ে অ্যানসার দিয়ে দিছে। মুভি দেখতেছিলাম। আচ্ছা, একটা টপিকস পড়াবো, তারপর ছাইড়া দেবো, একটু পরে মুভি দেখো। ম্যাম সাজ্জাদ হোসেনের ঘুম আসতেছে। সাজ্জাদ তো আগে থেকেই বলছে তার ঘুম আসতেছে। আচ্ছা, আমরা আজকে যেটা পড়বো টপিকসটার নাম হচ্ছে হাইড্রোজেনের ডুয়েল নেচার অথবা ডি ব্রগলির ইকুয়েশন। নাম শুনছো আগে? ডি ব্রগলি ইকুয়েশন। ডি ব্রগলি তো নাম শুনছি। জি ম্যাম, নাম শুনছি। ডুয়েল নেচার অফ রেডিয়েশন বা ডুয়েল নেচার অফ লাইট ফিজিক্সে কি পড়েছিলে? আরো স্পেসিফিক ভাবে বলতে গেলে ফিজিক্সে কম্পাউন্ড এফেক্ট, তারপরে ফটো ইলেকট্রিক এফেক্ট, এগুলো জি ম্যাম এগুলা পড়ছিলাম। তাহলে ওইগুলা থেকেই তোমার ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী লাইট যে পার্টিকেল হিসেবে কাজ করে, আবার লাইট ওয়েভ হিসেবে কাজ করে, এই
এই তত্ত্ব থেকে ইন্সপায়ার হয়ে তোমার ডি ব্রগলি বলছে যে ঠিক আছে, লাইট যদি ওয়েভ লাইট, যেটাকে আমরা জানি যে লাইট একটা হচ্ছে রশ্মি আকারে বের হয়, সেটা যদি পার্টিকেল হিসেবে কাজ করে, লাইটের যদি ওজন থাকে, তাইলে ইলেকট্রনের কেন থাকবে না? যে কোনো পার্টিকেলেরও তো ওয়েভ থাকবে। তাইলে লাইট যেটাকে আমরা ওয়েভ হিসেবে দেখতেছি, এটাকে দেখতেছি একটা ওয়েভ লেন্থ বা রশ্মি হিসাবে যায়, সেটার যদি ওজন থাকতে পারে, তাইলে একটা ওজনওয়ালা কোনো বস্তুর কেন ওয়েভ থাকবে না? এইটা সে প্রথম হচ্ছে হাইপোথিসিস কাকে বলে হাইপোথিসিস করছিল। হাইপোথিসিস জিনিসটা হচ্ছে এরকম, যেটা তুমি কোনো প্রমাণ ছাড়া একটা তত্ত্ব দিলা এবং পরবর্তীতে এটা প্রুভ হয়েছে, এটা এক্সপেরিমেন্টালি পরে প্রুভ করা হয়েছে যে হ্যাঁ, যে কোনো পার্টিকেলই তোমার যদি সে পার্টিকেল মুভমেন্ট করে, মানে মুভেবল অবস্থায় থাকে, তাহলে অবশ্যই ওর একটা ওয়েভ নেচারও থাকবে, সেটা যে কোনো পার্টিকেলের হইতে পারে। তো এই তত্ত্বের জন্য পরবর্তীতে প্রমাণ হয়েছে, ডি ব্রগলি হচ্ছে নোবেল প্রাইজও পাইছে। তো আমরা আজকে হচ্ছে ডি ব্রগলির এই ইকুয়েশনটাই হচ্ছে দেখবো এবং এটাই জানবো ডি ব্রগলির ইকুয়েশনটা কি ছিল। তো ডি ব্রগলি বলছে যে কোনো মুভেবল পার্টিকেলের ওয়েভ নেচারও আছে, প্লাস ওর ওজন তো আছেই, কারণ যেহেতু পার্টিকেল। তো এটা কোন সূত্র থেকে আসছে? যেমন আমরা বোরের মডেল অনুযায়ী যদি চিন্তা করো, বোরের মডেল অনুযায়ী একটা শক্তি স্তর থেকে ইলেকট্রন আট শক্তি স্তরে উপরে যেতে পারে, হায়ার লেভেলে যাওয়ার সময় কি করবে? শক্তি অ্যাবজর্ব করবে। আবার যখন ওর শক্তিটা কমে যাবে তখন কি করবে? ও নিচের লেভেলে চলে আসবে। যেমন আমরা হাইড্রোজেনের স্পেকট্রা পড়েছি, হাইড্রোজেন স্পেকট্রার মধ্যে কি পড়ছে? ওই যে ইলেকট্রনটা যখন লোয়ার লেভেলে আসে তখনই তো ও কি করে? আসার সময় ও রিলিজ করে দেয় এনার্জি গুলাকে। এই এনার্জি গুলাকে রিলিজ করে দেয়। এটাকে আমরা কোন সূত্র দিয়ে মাপতে পারি? এটাকে কিন্তু এইচ নিউ এই সূত্র দিয়ে হচ্ছে মাপি। এখানে এইচ হচ্ছে প্লাঙ্কের কনস্ট্যান্ট, এটাই কিন্তু ওই ম্যাক্স প্লাঙ্কের যে লাইটের যে তত্ত্ব, যে এটার মধ্যে এই লাইটের তত্ত্ব দিয়েই কিন্তু তোমরা ওই ফটো ইলেকট্রিক কম্পাউন্ড এফেক্ট, এই ব্ল্যাক রেডিয়েশন, এগুলো সব ওই ম্যাক্সওয়েল এরিয়া থেকে আসছে আর কি। তো এই হচ্ছে প্লাঙ্কের কনস্ট্যান্ট, এটা হচ্ছে ওয়েভলেন্থ আর এনার্জি। এই যে এনার্জিটা, এই এনার্জিটা কার এনার্জি? এখান থেকে যে ও রশ্মিটা ছাড়তেছে, এখানে কিন্তু এক একটা পার্টিকেল আকারে বের হচ্ছে এবং এটা প্যাকেট অফ ফোটন বলতে পারো। এই প্যাকেট অফ ফোটনেরই কিন্তু একটা ওজন আছে। তো এইগুলারই এই এনার্জি এবং প্রত্যেকটা ইয়ার জন্য এই ফোটনের জন্য হচ্ছে এনার্জি কোয়ান্টাইজ মানে এনার্জি ফিক্সড বলা হয়। তো এখন এই সূত্র থেকে ইয়া হয়ে আর কি বলছে যে হ্যাঁ, ওয়েভলেন্থ ইকাল, তাহলে ওয়েভলেন্থ ইকাল টু, এটা হচ্ছে ডি ব্রগলির সূত্র আর কি, এইচ বাই ইয়াটা হচ্ছে মোমেন্টাম, এইচ বাই পি, পি মানে হচ্ছে মোমেন্টাম আর পি ইকাল টু হচ্ছে এমভি। এটা হচ্ছে ডি ব্রগলির ইকুয়েশনের সূত্র। এইখান থেকে তুমি দেখো পি ইকাল টু যদি এমভি হয়, এম মানে কি? যেই পার্টিকেলের জন্য তুমি চিন্তা করতেছো ওই পার্টিকেলের মাসকে তুমি এম ধরবা, কারণ এম দিয়ে আমরা মাসই ধরতেছি এখানে। আর এটা হচ্ছে ভ্যালোসিটি, মানে পার্টিকেল, যেহেতু আমরা মুভেবল পার্টিকেলের কথা চিন্তা করতেছি, তো কত বেগে ও যাচ্ছে ওই বেগটা হচ্ছে ভি। আর এইচ তো প্লাঙ্কের কনস্ট্যান্ট, আর এটা হচ্ছে ওয়েভলেন্থ। দ্যাট মিন্স একই ইকুয়েশন থেকে তুমি সেম পার্টিকেলের ওয়েভলেন্থও পাচ্ছ এখান থেকে, আবার এখান থেকে তুমি মাসও পাচ্ছ। এবং এই সূত্র থেকেই পরবর্তীতে প্রমাণ করা হয়েছে যে যে কোনো পার্টিকেল একই সাথে ওয়েভ হিসেবেও কাজ করতে পারে, আবার তোমার পার্টিকেল হিসেবেও কাজ করতে পারে। তো এখন তাইলে অন্যরা কোশ্চেন করছে যে ঠিক আছে, তাইলে তুমি একটা বড় বস্তু নাও তো, বড় কোনো বস্তু, ফুটবলকে ধাক্কা মারো, তাইলে কি ওয়েভ হিসাবে কাজ করবে? একটা টেনিস বল কথা চিন্তা করো, ফুটবলের থেকে আরেকটু ছোট, তাইলে ওকে যখন আমরা খেলার সময় ও যখন মুভ করতেছে তখন কি ওয়েভ হিসাবে কাজ করবে? বলতেছে আচ্ছা ঠিক আছে, দেখি যে এই সূত্র থেকে প্রমাণ করে। তো ধরি আমরা একটা ফুটবলের ভর ধরো 0.5 কেজি হইলো, এরকম কিছু একটা 0.5 কেজি। তো 0.5 কেজি বা তুমি 100 কেজির কোন একটা বস্তু চিন্তা করতে পারো, যে হ্যাঁ ফুটবল না চিন্তা করে যে আমি বিশাল বড় একটা 100 কেজি একটা বস্তু চিন্তা করবো, তাহলে এত বড় বস্তু যদি মুভ করে তখন ওর ওয়েভ কেমনে থাকবে? তাইলে ওয়েভলেন্থ আমরা বের করতেছি, এটা হচ্ছে ডি ব্রগলির ওয়েভলেন্থ। তো এই প্লাঙ্কের কনস্ট্যান্টের মান হচ্ছে 6.26 into 10⁻⁻34 জুল সেকেন্ড। আর নিচে হচ্ছে এম, যেহেতু 100 ধরছে, 100 ধরো যে এটা 10 মিটার বেগে হচ্ছে যাচ্ছে, 10 মিটার পার স্কয়ার, এটা হচ্ছে ভ্যালোসিটি। তো 10 দিয়ে গুণ দাও, তো তুমি যদি এখানে মানে কাটাসাটা করে একটা রিডিং আনো, তাহলে এটা ইনটু 10⁻⁻ সামথিং এরকম আসবে, এখানে 27 আসলো বা কিছু একটা আসলো।
এবং ভ্যালুটা খুবই কম আসবে যখন তোমার ভরটা অনেক বেশি নিবা, ওয়েট অনেক বেশি হবে বা বড় কোনো বস্তু হবে, সেটা 100 কেজি হোক বা হাফ কেজির বস্তুই হোক, বা তুমি টেনিস বলের কথা চিন্তা করলে যে হ্যাঁ 0.1 কেজি হোক, 100 গ্রামের কোন একটা বস্তু যদি চিন্তা করো, তখন দেখবা এখানে ওয়েভলেন্থ করলে ওয়েভলেন্থটা এত ছোট আসবে যে -20 মানেই তো তুমি বুঝতেছো যে এটা কত ছোট। তো এটাকে যদি অ্যাংস্ট্রমে আমরা কনভার্ট করি, যে হ্যাঁ এখানে আসলো মনে করো 2.1, এটা জাস্ট আমি ইমাজিন করে নিলাম যে এত ইনটু 10⁻⁻7 অ্যাংস্ট্রম। তো এরকম একটা অ্যাংস্ট্রম আসলো, তো এই অ্যাংস্ট্রমের মানটাও এত ছোট আসে যে এটাকে কোনো মানে কোনো কিছু দিয়ে ডিটেক্ট করা যায় না। তার মানে বড় কোনো বস্তুর ওয়েভ থাকবে থাকবে না এটা আমরা বলতে পারতেছি না, বাট এটা ডিটেক্টেবল না। এই কারণে বড় বড় বস্তুগুলাকে বলা হয় যে এটার ওয়েভলেন্থ ইগনোর করা যায়, যে ওয়েভলেন্থ এমন ছোট আসে যে ওটাকে আমরা মানে ডিটেক্টই করতে পারতেছি না। বাট এই জিনিসটাই যদি কোনো বড় বস্তু না হয়ে কোনো পার্টিকেলের কথা চিন্তা করি, যেমন ইলেকট্রনের ভর কিন্তু খুবই কম, 9.1 × 10⁻31 কেজি। এটা আমরা জানি যে এটা ইলেকট্রনের ওজন। তো ইলেকট্রনের এত ছোট এত ক্ষুদ্র একটা বস্তু যে এটার ক্ষেত্রে তুমি যদি বা এরকম ইলেকট্রনের মতো যারা আছে, যেমন তুমি যদি কোনো প্রোটন পার্টিকেল নাও বা কোনো আলফা পার্টিকেল নাও, গামা পার্টিকেল নাও, এরকম পার্টিকেল নিয়ে চিন্তা করো যে যেগুলোর ওজন খুবই কম, ছোট ছোট পার্টিকেল। তো এগুলোর ওয়েভলেন্থ যখন তুমি বের করবা তখন ওই সেম সূত্রে এখানে এইচ এর মান বসাও, তারপর এখানে ইলেকট্রনের যে ওজনটা 9.1 × 10⁻31, মনে করো যে ইলেকট্রন 10⁶ এত মিটার পার সেকেন্ডে হচ্ছে যাচ্ছে, এখানে আছে 2 পয়েন্ট কি জানি আছে আর কি, যাই হোক এত বেগে হচ্ছে ও যাচ্ছে, 2.18 হবে আর কি, ইলেকট্রনের বেগ আছে একটা নির্দিষ্ট 2.18 × 10⁻6 এরকম বেগে মনে হয় যায়, বা -6 না +6 ছিল। আচ্ছা যাই হোক আমি একটুখানি শিওর হয়ে নেই, দাঁড়াও 1 মিনিট। আচ্ছা 10⁶ হবে, -6 না, 2.18 × 10⁶ হবে। এখানে বেগটা হবে 2.18। এটা এক্সাক্ট ভ্যালু না, কোথাও কোথাও 10⁵ ও লেখা, মানে এক এক বইতে এক এক রকম ইনফরমেশন দেয়া, মানে এটা কোনো এখনো হয়তো ওরকম পারফেক্টলি বের করতে পারে নাই। সেম ভাবে তুমি এই প্লাঙ্কের কনস্ট্যান্টটা যদি দেখো, কোনো জায়গায় 37 দেয়া, কোনো জায়গায় -35 -34 এরকম দেয়া। এগুলো এখনো হয়তো আরো পরে আবিষ্কার হচ্ছে বা করতেছে। তো এটা যদি আমরা বের করি দেখা যায় ভ্যালুটা আসে এরকম 7 পয়েন্ট সামথিং, মনে করি যে 3 আসছে, ইনটু 10⁻⁴ এটা কত আসে যদি আমরা ভাগ করি। কারোর সামনে ক্যালকুলেটর আছে? দাঁড়াও তো এই মোবাইলে আসে কিনা, আমার মোবাইল তো সায়েন্টিফিক না। কারো ফোনে সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকলে এটা বের করো তো, দেখো তো কত আসে। ম্যাম আমার কাছে আছে সাথে ম্যাম, ম্যাম আমি কি করতে কার সাথে কাকে ভাগ দিতে হবে ম্যাম, এটা একটু যদি বলতেন আমাকে। 6.626 ইনটু 10⁻⁻34, নিচে লেখো জি ম্যাম। 9.1 ইনটু 10⁻⁻31, এটার সাথে তুমি গুণ দাও 2.18 ইনটু 10⁶। দেখো তো কত আসছে রেজাল্ট। 6 ম্যাম আমি একটু রিপিট করতেছি, 6.626 ইনটু 10⁻⁻34 কে আমি হচ্ছে হলো 9.1 ইনটু 10⁻⁻31 ইনটু 2.18 ইনটু 10⁻⁶ কে গুণ দিব। হ্যাঁ জি ম্যাম। কত ম্যাম আসে? এটা মাইনাস আছে হলো ম্যাম 3.34 ইনটু 10⁻⁻10। হ্যাঁ 3.34 ইনটু 10⁻⁻10। জি ম্যাম। তার মানে এটা হচ্ছে মিটারে আসছে ওয়েভলেন্থ, এটাকে যদি তুমি অ্যাংস্ট্রমে নাও তাহলে আসবে যে 3.34 অ্যাংস্ট্রম। এটা হচ্ছে অ্যাংস্ট্রমে কনভার্ট করলে এরকম রেজাল্ট আসবে। দ্যাট মিন্স আমরা দেখেই বুঝতে পারতেছি যে রেজাল্ট এমন একটা আসে যেটা ডিটেক্টেবল, মানে অনেক বেশি ছোট ওয়েভলেন্থ আসে না কিন্তু এটাকে ডিটেক্ট করা যায়। যে এখানে যদি এরকম আসে যে কোনো কিছু 10⁻⁻25 বা 30 উপরে আসে মিটারে, আর অ্যাংস্ট্রমে যদি 10⁻³
উপরে আসে মানে -4 -5 6 এরকম আসে তাহলে এগুলো ডিটেক্ট করা যায় না, বাট এখানে এই ভ্যালুগুলোকে ডিটেক্ট করা যাচ্ছে। তার মানে ইলেকট্রন যখন অনেক মুভ করে গতিতে, অনেক বেগে যাচ্ছে, তখন এটার ওয়েভ হিসাবে কাজ করবে। এটাই হচ্ছে ইলেকট্রন এক সময় দেখা গেছে কি ইলেকট্রনের মাসও আছে, তার মানে ইলেকট্রনের ওয়েভ লেন্থও আছে। তো ইলেকট্রনের এটাই হচ্ছে ইলেকট্রনের ডুয়েল নেচার, যেটা কোনো সময় সে যখন অতি বেগে যাবে, খুব দ্রুত বেগে, তখন সে ওয়েভ হিসাবে কাজ করবে। সেম ভাবে আমরা যদি অন্যান্য পার্টিকেল করার কথা চিন্তা করি, আলফা পার্টিকেল, গামা পার্টিকেল, প্রোটন, এগুলো ওয়েভ হিসাবে কাজ করবে এবং এগুলোর ওয়েভলেন্থ ডিটেক্ট করা যায়, কারণ এগুলো ওয়েভলেন্থ ওই বড় বড় পার্টিকেলের যেমন খুব মানে ছোট আসে, নগণ্য আসে, এক্ষেত্রে ওরকম না, এমন ভ্যালু আসে যেটাকে ডিটেক্ট করা যায়। তো এই জিনিসটা কি, যেহেতু আমরা মুভেবল পার্টিকেল কথা চিন্তা করতেছি, তার মানে তো কোনো কিছু মুভ করলে এখানে একটা কাইনেটিক এনার্জিও হয়। তো এই এনার্জিটাকেই আমরা কাইনেটিক ওয়েভলেন্থটাকে কাইনেটিক এনার্জি টার্মসেও অ্যাকর্ডিংস টু বের করতে পারি। তো কাইনেটিক এনার্জির সূত্র আমরা সবাই জানি, কে ইকুয়াল টু কি হাফ mv², মনে আছে? জি ম্যাম। এই সূত্র আমরা অনেক আগে থেকেই জানি। আর আমরা মোমেন্টাম ইকুয়াল টু জানি কি p ইকুয়াল টু mv, এটা হচ্ছে মোমেন্টামের সূত্র। তো এখান থেকে তুমি v এর মানটা বের করো, তাইলে p কে যদি আমরা m দিয়ে ভাগ দেই, তাহলে এখানে থেকে আমরা ভ্যালোসিটির মানটা পাচ্ছি। এই ভ্যালোসিটির মানটাই মূলত আমরা এই সূত্রে বসাবো। তো এখানে হাফ আছে, তারপরে m আছে, তারপরে p আছে, আর m এটা কি স্কয়ার, যেহেতু v স্কয়ার। তো এখানে k ইকুয়াল টু, তার মানে লাস্টে মান আসতেছে তোমার হাফ, তারপর উপরে থাকবে p স্কয়ার, আর নিচে থাকবে শুধু m। তো এই জিনিসটাকে যদি শুধু এখান থেকে আমরা মোমেন্টাম বের করতে চাই, p বের করতে চাই, তাহলে 2k m আর উপরে রুট। আমাদের ডি ব্রগলির সূত্র কি ছিল ওয়েভলেন্থের? ল্যামডা ইকুয়াল টু h বাই, এটা ডি ব্রগলির সূত্র ছিল, আমরা পড়ে আসছি h বাই p ছিল, বা mv আর কি, আমরা p টাই লিখবো কারণ আমরা p এর মানটা হচ্ছে কাইনেটিক্স এর সূত্র থেকে বের করছি। তো তাইলে ল্যামডা ইকুয়াল টু, এখানে p এর মানটা তুমি বসায় দাও, h বাই 2k m। তো এই ওয়েভলেন্থটা আমরা কাইনেটিক এনার্জিও যদি কোনো ইয়ার জানা থাকে আমাদের কোনো পার্টিকেলের, সেটা পার্টিকেল হোক বা এলিমেন্ট হোক, যাই হোক না কেন, আমরা এটা বের করতে পারবো। আমাদের কাইনেটিক এনার্জি আর মাসটা যদি আমাদের বলে দেয়া থাকে, যেমন কিছু কিছু মাস আমাদের হচ্ছে মুখস্থ রাখতে হবে, যেমন ইলেকট্রনের মাস, এটা আমরা আগে থেকেই ওই ফার্স্ট চ্যাপ্টারেই পড়ে আসছি, 9.1 × 10⁻31, এবং এই 31 কোন ইউনিটে? ম্যাম কেজি হবে ম্যাম, কেজিতে। আর যদি এই ইলেকট্রনের মাসটা আমরা AMU তে ইয়া করতে চাই, তাহলে 1837 AMU, 1837 AMU। AMU ইউনিটে করতে চাইলে ইলেকট্রনের ভরটা এরকম আসে। আর AMU ইউনিটে আলফা পার্টিকেলের ভর হচ্ছে তোমার 4 AMU। আচ্ছা, আলফা পার্টিকেল কোনটাকে বলে জানো নাকি? আর প্রোটনের ভর হচ্ছে 1 AMU। আলফা পার্টিকেল হচ্ছে হিলিয়াম থেকে তুমি যদি দুইটা ইলেকট্রন সরায় ফেলো, মানে দুইটা পজিটিভ চার্জ হয়, তাহলে এটা কি আমরা বলি আলফা পার্টিকেল। বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, এই ইউনিট গুলা হচ্ছে মনে রাখবা, কারণ এগুলা এমনিতেই মনে রাখা দরকার। যদি ছোট ছোট কোনো ম্যাথমেটিক্যাল টাইপ এরকম ওয়েভলেন্থ বা কাইনেটিক এনার্জি দিয়ে আসে এই সূত্রটা, এই যে এই সূত্র অথবা এই সূত্র দিয়ে, তখন যাতে তুমি বের করতে পারো। তো এটাই ছিল মোটামুটি ইয়া তোমার ডি ব্রগলির ইকুয়েশন অথবা হাইড্রোজেনের ডুয়েল নেচার যেটাকে বলি। আজকে আর নতুন